ধরুন আগামীকাল সকালে আপনি পাম্পে গেলেন এবং পাম্পে গিয়ে দেখলেন যে লম্বা লাইন, কিন্তু পাম্প বন্ধ। বাজারে গিয়ে দেখলেন যে পেঁয়াজ, চাল, তেলের দাম রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে। আর মধ্যপ্রাচ্য থেকে আপনার ভাই বা বাবা ফোন করলেন এবং বললেন যে এই দেশে তেমন একটা কাজ নাই, আমাকে দেশে ফিরে যেতে হবে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা হতে পারে বাস্তবতা যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বেশি দীর্ঘস্থায়ী হয়। আজকের ভিডিওতে আমরা জানবো ইরান যুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে ঠিক কতটা গভীরভাবে আঘাত করতে পারে। আসসালামু আলাইকুম, আমি সামিউজ্জামান সাইদ, আর এই চ্যানেলে আমরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি এবং সাধারণ মানুষের জীবন নিয়ে কথা বলি। আজ আমরা বিশ্লেষণ করব যে এমন একটি বিষয় যেটা নিয়ে আমাদের বাংলাদেশের বেশিরভাগই মিডিয়া তেমন একটা আলোচনা করতেছে না। মধ্যপ্রাচ্যের সংঘাত বাংলাদেশের জ্বালানি, অর্থনীতি এবং কোটি পরিবারের রেমিটেন্সকে কিভাবে হুমকিতে ফেলেছে। এই ভিডিও শেষ হওয়ার আগেই আপনি জানতে পারবেন যে কেন পাম্পে জ্বালানি থাকার সত্ত্বেও সংকট দেখা দিচ্ছে, মধ্যপ্রাচ্যে প্রায় ৩৬ লক্ষ চাকরি গেলে বাংলাদেশের কি হবে এবং এই পরিস্থিতিতে আমাদেরকে ঠিক কি করা উচিত। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে বাংলাদেশের তো নিজেরই পেট্রোল আর অকটেনের উৎপাদন সক্ষমতা আছে, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে উৎপাদনে নয়, বরং সমস্যাটা হচ্ছে বাংলাদেশের সিস্টেম বা ব্যবস্থাপনার ভিতরে। দশকের পর দশক ধরে অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে দেশে থাকা সম্পদকে কাজে লাগানো যাচ্ছে না এবং কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লোটার একটা চক্র তৈরি হয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন সংঘাত। ইরানকে ঘিরে যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে সেটা শুধুমাত্র তেলের দাম বাড়াবে না, এটা বদলে দিতে পারে পুরো বিশ্বের সাপ্লাই চেন। আর সেই চাপ সব থেকে বেশি পড়বে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের ঘাড়ের ওপর। আপনার কাছে কি মনে হয় যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানে কি শুধুমাত্র এই পেট্রোলের দাম বাড়া? Absolutely fucking not. চলুন বিষয়টা একটু গভীরভাবে দেখে আসি। জ্বালানি আমদানি বাধাগ্রস্ত হলে প্রথমে বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। বিদ্যুৎ উৎপাদন যদি কমে যায় তাহলে কারখানাগুলো বন্ধ হবে, উৎপাদন থমকে যাবে। এরপরে আসবে সব থেকে বড় সংকট, সারের সংকট। আর একবার যদি সার সংকট পড়ে যায় তাহলে কৃষকরা মাঠে ফসল করতে গিয়ে সার পাবে না এবং এতে ফলন কমে যাবে এবং খাদ্য ঘাটতি পড়বে এবং তখন খাদ্যের দামও আকাশছোঁয়া হয়ে যাবে। তখন যে আগুন জ্বলবে সেটা শুধুমাত্র পাম্পে না, সেটা জ্বলবে আপনার রান্নাঘরেও। বিদ্যুৎ উৎপাদন মূলত গ্যাস ও কয়লা ভিত্তিক হলেও আন্তর্জাতিক বাজারে চাপ বাড়লে বাংলাদেশই হবে সব থেকে বড় ভুক্তভোগী, কারণ বাংলাদেশের বিকল্প খুবই সীমিত। এখন আসি একটু ভিন্ন দিকে, বাংলাদেশের প্রবাসী। বাংলাদেশের মোট প্রবাসীদের ৮২% মধ্যপ্রাচ্যে রয়েছে। সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, এই দেশগুলোতে লক্ষ লক্ষ বাবা, ভাই, স্বামী কাজ করছে। তাদের পাঠানোর টাকা দিয়েই আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরছে। বাচ্চাদের স্কুলের বেতন দেওয়া হচ্ছে, মায়ের ওষুধ কেনা হচ্ছে, পরিবার চালানো হচ্ছে। এখন যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে সৌদি আরবের ভীষণ ২০৩০ রেডি সি ট্যুরিজম প্রজেক্ট এবং ২০৩৪ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের মতো মেগা প্রজেক্টগুলো স্থগিত হয়ে যাবে। আর এই মেগা প্রজেক্টগুলো যদি একবার স্থগিত হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যের প্রায় $২০ বিলিয়ন গ্রোথ হারাতে পারে। এর ফলাফল দাঁড়াবে বাংলাদেশের প্রায় ৩৬ লক্ষ প্রবাসী তাদের চাকরি হারাতে পারে, নতুন ভিসা বন্ধ হয়ে যাবে, কন্ট্রাক্ট রিনিউ হবে না এবং যারা ইতিমধ্যে আছেন তাদেরকেও ফিরে আসতে হবে। কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, এই জেলাগুলোর ঘরে ঘরে যে স্বপ্ন বাঁচছে প্রবাসীদের আয়ে, সেই স্বপ্নে এবার ফাটল ধরতে পারে। এবার দেখি যে সংখ্যাগুলো কি বলছে। বাংলাদেশের মোট রেমিটেন্সের প্রায় ৪৬% আসে জিসিসি বা উপসাগরীয় দেশগুলো থেকে। এই প্রবাহ হঠাৎ কমে গেলে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটা সরাসরি আঘাত আনবে, টাকার মান পড়বে, আমদানির ব্যয় বাড়বে, মূল্যস্ফীতি আরও বেশি হয়ে যাবে। বিশ্বব্যাংকের আশঙ্কায় এই পরোক্ষ প্রভাবে বাংলাদেশের প্রায় ১২ লক্ষ মানুষ নতুন করে এই দরিদ্র সীমার নিচে চলে আসবে। শুধু একটু ভাবুন যে ১২ লক্ষ মানুষ, এটা একটা পরিসংখ্যান না, বরং এটা ১২ লক্ষ পরিবারের আলাদা আলাদা একটা গল্প। এখন প্রশ্ন জাগতে পারে যে আমাদের কি কোনো বিকল্প শ্রমবাজার নাই? মালয়েশিয়া ও সিঙ্গাপুর এখন নানা সীমাবদ্ধতায় রয়েছে, আর আমাদের দেশের শ্রমিকদের বড় একটি অংশ অদক্ষ বা আধাদক্ষ হওয়ায় ভাষার বাধা আর দক্ষতার ঘাটতিতে অন্য দেশের সুযোগ পাওয়া তাদের জন্য তেমন একটা সহজ নয়। এই সংকট বাংলাদেশের একার নয়, এটা পুরো অঞ্চলে সারা বিশ্বের সংকট। বিশেষ করে ওই অঞ্চল থেকে তেলবাহী জাহাজগুলো আছে এবং তাদের ওখান থেকে তেল, গ্যাস, সুতরাং ওখানে যুদ্ধের অর্থ হলো আমাদের সাপ্লাই চেইন ওখান থেকে অনেকটা বন্ধ হয়ে যাওয়া। আমাদের শুধুমাত্র তেল গ্যাস না,
আমাদের খাদ্যশস্য থেকে শুরু করে সবগুলো এখনো পর্যন্ত অব্যাহত আছে। অর্থমন্ত্রী ঠিকই বলেছেন, এটা শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, এটা পুরো অঞ্চলের সমস্যা। কিন্তু সব দেশে কি এরকম সমান ক্ষতিগ্রস্ত হবে? উত্তর হচ্ছে যে দেশগুলোর নিজস্ব জ্বালানি আছে, শক্তিশালী বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে, বৈচিত্র্যময় রপ্তানি আছে, তারা ধাক্কাটা সামলাতে পারবে। কিন্তু বাংলাদেশের কি হবে? আমরা এখনও জ্বালানিতে আমদানি নির্ভর। রেমিটেন্সের অর্ধেকের বেশি একটি অঞ্চল থেকেই আসে। রপ্তানি মূলত গার্মেন্টসে, যা বিদ্যুৎ আর সুতার মূল্যের উপরই নির্ভরশীল। এবং আমাদের অর্থনৈতিক কাঠামোতে সুরক্ষার স্তর খুবই কম। এই বহুমুখী নির্ভরতায় আমাদের এই সংঘাতের সবচেয়ে বড় শিকার বানাতে পারে। তাহলে এখন আমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে এখন আমাদেরকে কি করণীয়? সরকারকে এখনই বিকল্প জ্বালানির উৎস খুঁজতে হবে, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের অ্যাক্সেলারেটেড করতে হবে, প্রবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়নের জরুরি কর্মসূচি দিতে হবে। কারণ দক্ষ শ্রমিক যে কোনো দেশে যে কোনো জায়গায় নিজেকে ফিট করতে পারবে। নতুন শ্রমবাজার অনুসন্ধানের কূটনৈতিক যে তৎপরতা বাড়াতে হবে। সাপ্লাই চেইন বৈচিত্র্যময় করতে হবে যাতে একটি অঞ্চলের সংকটে পুরো দেশ না ডোবে। এবং সবচেয়ে জরুরি, এই বিষয়গুলো নিয়েই নীতি নির্ধারণীয় পর্যায়ে আলোচনা শুরু করতে হবে এখনই। কারণ সংকট আসার পরে পরিকল্পনা করলে অনেক দেরি হয়ে যাবে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের এই সংকট সামলানোর জন্য কি আদৌ প্রস্তুত, নাকি আমরা এখনও চোখ বন্ধ করে আছি? কমেন্টে জানান যে আপনার কাছের কেউ কি মধ্যপ্রাচ্যে আছে, তাদের কি পরিস্থিতি। এই ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা মনে করেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের বিষয় না, আমাদের দেশে কিছু আসে যায় না। কারণ এই ভিডিওটা দেখলেই তারা বুঝবেন এটা ঠিক কতটা আমাদের ব্যক্তিগত বিষয়। সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, কারণ এরকম আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়মিত আসবে এই চ্যানেলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।